আজকে ছোট মামার বিয়ে, তাই সবাই এসেছি নানু বাড়ি। অনেকদিন পর সকল কাজিনরা একসাথে এক হলাম, তাই সেই মতো চিল করতে লাগলাম। গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, সবাই হলুদ লাগানো আর ছবি তুলতে ব্যস্ত। আর এইদিকে আমি বাকি কাজিনদের সঙ্গে নাচতে ব্যস্ত। ডিজে গান বাজিয়ে এক একজন নেচে যাচ্ছি। পুরো বাড়িটাই ভরে গেছে আমাদের চিল্লাচিল্লিতে। প্রায় অনেকক্ষণ পর আমি একটু দূরে সরে এলাম। ভীষণ ক্লান্ত লাগছে। নেচে নেচে অবস্থা প্রায় নাজেহাল, তাই একটা চেয়ারে বসে পানি খেতে লাগলাম। অমনি দেখলাম একটা ছেলে স্নেহার হাত ধরে স্টেজে নাচানাচি করছে, যেটা দেখে আমার ভীষণ রাগ হলো। স্নেহা হচ্ছে আমার খালাতো বোন, যাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তাকে কখনো বলিনি, বলার সাহসও পাইনি, যদি ভুল বুঝে। তাছাড়া সবেমাত্র ক্লাস 10-এ পড়ে, তাই ভাবছিলাম কিছুদিন পর সোজা বিয়ের প্রস্তাব দিব। মোটামুটি সবাই জানে আমি যে স্নেহাকে পছন্দ করি। স্নেহা নিজেও তালে তালে নাচতে লাগলো, যাকে বলে কাপল ডান্স। ছেলেটা যেন শুধু পারছে না স্নেহার ওপর উঠে যেতে। আমি একটু সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম ছেলেটা হচ্ছে এই গ্রামের চেয়ারম্যানের ছেলে সাব্বির। আমাদের সাথে সম্পর্ক খুব ভালো। ছোটবেলা যতবার এসেছি তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু আজকে যেন ওকে কিছুতেই মেনে নিতে পারছি না। শালা শেষমেশ কিনা আমার জিনিসের দিকেই চোখ দিল। আমি দাঁতে দাঁত চেপে ওদের দিকে তাকিয়ে রইলাম। বুকের ভেতরটা কেমন যেন পুড়ছিল। কেন জানি মনে হচ্ছিল কেউ আমার নিজের জিনিসটা আমার চোখের সামনে নিয়ে যাচ্ছে, অথচ স্নেহা এখনও আমার কিছু লাগে না। তবুও মনটা এই সহজ সত্যটা মানতে চাইছিল না। আমি ধীরে ধীরে চেয়ার থেকে উঠে ওদের দিকে এগিয়ে গেলাম। গানের শব্দে আমার পায়ের শব্দ চাপা পড়ে যাচ্ছিল, কিন্তু বুকের ভেতরে ধুকপুকানি আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। সাব্বির স্নেহার হাত ছেড়ে দিতেই আমি সামনে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম, স্নেহা তুই একটু আসবি, নানু ডাকতেছে। সে একটু অবাক হয়ে আমার দিকে তাকালো। হয়তো আমার গলার স্বরেই সে বুঝে গিয়েছিল কিছু একটা ঠিক নেই। এই তো নাচতেছি ভাইয়া, পরে যাই। ভাইয়া? এই শব্দটা বুকের ভেতর ছুরির মতো বিঁধল। আমি একটু জোর দিয়ে বললাম, এখনই আই। স্নেহা আর কিছু না বলে আমার সঙ্গে সরে এলো। সাব্বির একটু হাসলো, কিছু বলল না। আমি স্নেহাকে বাড়ির পেছনের দিকে একটু ফাঁকা জায়গায় নিয়ে এলাম। সেখানে গান একটু কম শোনা যাচ্ছিল, আলো কম, মানুষের ভিড় নেই। আমি নিজেও জানতাম না কি বলবো, শুধু জানতাম ওকে ওইভাবে অন্য কারোর সঙ্গে দেখতে আমার সহ্য হচ্ছিল না। আমি একটু থেমে বললাম, তুই ওর সাথে এভাবে নাচতেছিস কেন? স্নেহা ভ্রুকুচকে বলল, এভাবে মানে? নাচ তো সবাই করছে। আমি বিরক্ত হয়ে বললাম, সবাই আর কাপল ডান্স এক না স্নেহা। সে একটু চুপ করে রইল, তারপর খুব ঠান্ডা গলায় বলল, তুমি কেন এত রাগ করছো নীরব ভাইয়া? এই প্রশ্নটাই আমার বুক ফাটিয়ে দিল। আমি চোখ সরিয়ে বললাম, না, এমনি ভালো লাগে না। সে একটু এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। মুখটা একেবারে শান্ত, কিন্তু চোখে অদ্ভুত একটা কৌতূহল। শুধু ভালো লাগে না? আমি উত্তর দিতে পারছিলাম না। কি বলবো? যে আমি তাকে ভালোবাসি? যে তুই আমার কাছে শুধু খালাতো বোন না? যে আমি তোর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি? আমি চুপ থাকলাম। সে হালকা হেসে বলল, নীরব ভাইয়া, তুমি সব সময় আমার ব্যাপারে এত সিরিয়াস কেন থাকো? আমি ধীরে ধীরে ওর দিকে তাকালাম। আজ প্রথমবার মনে হলো স্নেহা আর আগের ছোট্ট স্নেহা নেই। ও বড় হয়েছে, চোখে পরিপক্কতা এসেছে, কথায় স্বাধীনতা এসেছে। আমি বললাম, কারণ তুই আমার কাছে গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের কোনো নিরাপদ উত্তর আমার কাছে ছিল না। আমি শুধু বললাম, যেভাবে কিছু মানুষ থাকে যাদের নিয়ে মনটা বেশি চিন্তা করে। স্নেহা চুপ করে রইল। বাতাসে দূরের গানের শব্দ ভেসে আসছিল, হালকা হলুদের গন্ধ, আতশবাজির আলো, আর আমাদের মাঝখানে একটা অদৃশ্য দেওয়াল। সে আস্তে বলল, তুমি যদি না চাও আমি আর সাব্বিরের সাথে নাচবো না।
আমি অবাক হয়ে তাকালাম। আমি সেটা বলিনি। তুমি বলো না, কিন্তু তোমার চোখ বলে। তোর জীবন তোর, আমি কেউ না যে তোকে আটকাবো। চল ভিতরে যাই, সবাই খুঁজবে। চলো। আমি ওর পেছনে পেছনে হাঁটতে লাগলাম। ভিতরে ঢুকতেই আবার গান, হাসি, হইচই সব গ্রাস করে নিল আমাদের। এই নীরব, কই গেলি এতক্ষণ? নাচ বাদ দিয়ে প্রেম করতে গিয়েছিলি নাকি? আমি বিরক্ত মুখে বললাম, চুপ কর, পানি খাচ্ছিলাম। পানি না, প্রেম। তুই কি খুব মার খেতে চাস? সবাই হেসে উঠল। স্নেহা পেছনে দাঁড়িয়ে মুচকি হাসছিল। সে হাসিটা আমাকে আরও অস্বস্তিতে ফেলল। তানিয়া এসে বলল, এই নীরব ভাইয়া, তুমি এত সিরিয়াস কেন আজ? বিয়েবাড়ি নাকি জানাজা? আমি জোর করে হেসে বললাম, আজ মুড অনেক খারাপ। কার জন্য? আমি তাকালাম স্নেহার দিকে। সে চোখ নামিয়ে নিল। কার জন্য আবার? ডিজে গান এত জোরে কেন বাজাচ্ছে? মাথা ধরে গেছে। আরে বাবা, ডিজে গান জোরে বাজবে না তো কি লরি গাইবে? লড়িই ভালো ছিল। এই সময় সাব্বির আমার সামনে এসে দাঁড়ালো। নীরব ভাই, মন খারাপ নাকি? আমি ঠান্ডা গলায় বললাম, না, ভালোই আছে। তাহলে এসো, এক রাউন্ড নাচ দেই। আমার নাচ শেষ। ও আচ্ছা, তাহলে স্নেহা? আমি উত্তর দেওয়ার আগেই স্নেহা বলল, না, আমি আর নাচবো না। সাব্বির একটু অবাক হয়ে তাকালো, তারপর হাসলো। ঠিক আছে। সে চলে গেল। আমি তাকালাম স্নেহার দিকে। তুই কেন বললি নাচবি না? মুড নাই। তোর মুড নাই হলো আমার জন্য? মানে? মানে আমি যদি না আনতাম তো তুই নাচতেই থাকতি। স্নেহা একটু রেগে বলল, তুমি কি আমাকে কন্ট্রোল করতে চাও নীরব ভাইয়া? না, আমি সেটা বলিনি। কিন্তু তোমার কথা এমনই শোনায়। আমি শুধু বলছি, উফ, তুই কি কিছু বুঝতে পারিস না? আমি কি বুঝবো? সব কিছু। স্নেহা হালকা হাসলো, কিন্তু সেই হাসিতে আনন্দ কম, বিরক্তি বেশি। তুমি নিজেই কিছু বলো না, আবার চাও আমি সব বুঝে ফেলি। আমি চুপ করে গেলাম। সে একটু নরম গলায় বলল, নীরব ভাইয়া, তুমি ভালো কিন্তু অদ্ভুত। আমি অদ্ভুত না, আমি শুধু বেশি ভাবি। এইটাই সমস্যা। সমস্যা তো তুই নিজেই। এই, আমি আবার কি করলাম? তুই এমনভাবে তাকাস কেন? কেমন ভাবে? যেন কিছু জানিস কিন্তু বলিস না। কারণ কিছু জিনিস বললে নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়? সে আমার দিকে তাকিয়ে একটু থেমে বলল, ম্যাজিক। তুই কি সিরিয়াল নাটক বেশি দেখিস? আর তুমি বেশি সিরিয়াস। মানে কি বলতে চাস? মানে তুমি অনেক কিছু ফিল করো কিন্তু বলো না। সব কথা বলা যায় না। কিছু কথা না বললে হারিয়ে যায়। আমি ওর দিকে তাকালাম। এই প্রথম মনে হলো হয়তো আমি শুধু ওকে আটকাতেই চাইনি, হয়তো আমি ওকে হারাতে ভয় পাচ্ছিলাম। দূরে কেউ ডাকলো, এই নীরব, খাবার রেডি। আমি দীর্ঘ শ্বাস ফেলে বললাম, চল খাই, না হলে তোর জন্যই আবার আমাকে দোষ দিবে সবাই। তুমি সব কিছুর দোষ আমার উপর দাও। কারণ তুই সহজ টার্গেট। তুমি খুব দুষ্টু। আর তুই খুব চালাক। খাবারের লাইনে দাঁড়াতেই বুঝলাম আজকের আসল যুদ্ধ নাজ বা সাব্বির না, যুদ্ধ হচ্ছে বিরিয়ানি। রাফিব প্লেট হাতে বলল, নীরব, লাইনে দাঁড়া, ভিআইপি এন্ট্রি নাই। আমি সিনিয়র, অবশ্যই আমার প্রাধান্য আছে। না ভাই, প্রাধান্য শুধু বহর আর বাবুর্চির। আমি বিরক্ত হয়ে দাঁড়ালাম। এই সময় স্নেহা আমার সামনে এসে দাঁড়ালো। তুমি কি লাইনে চুপচাপ দাঁড়াতে পারো না? এই লাইনে দাঁড়ানো মানেই ধৈর্যের পরীক্ষা। ধৈর্য তোমার স্ট্রং সাইড না। কিন্তু তোর ক্ষেত্রে না। মানে? মানে তুই সামনে থাকলে আমি কনফিউজড হয়ে যাই। এইটাই আমার পাওয়ার। এই পাওয়ার বন্ধ কর। না। ঠিক তখন তানিয়া পেছন থেকে বলল, এই যে রোম্যান্টিক কাপল। চুপ করবি? আমি চুপ করলে তোর প্রেম চলবে কিভাবে? স্নেহা হেসে বলল, একদম ঠিক। দেখলি, আমার একমাত্র শত্রু তুই।
আমি শত্রু না, আমি সাধারণ দর্শক। এই সময় একজন ছোট কাজিন এসে আমার পা মারিয়ে দিল। আমি রেগে বললাম, এই কানা, চোখে দেখে হাঁট। সে বিরক্ত হয়ে বলল, তুমি রাস্তায় দাঁড়িয়েছ, এখানে আমার কি দোষ? সবাই হেসে উঠল। রাফি বলল, নীরব আজ সব দিক থেকেই মারা খাচ্ছে। এটাই আমার জীবন। খাবার হাতে নিয়ে বসতেই স্নেহা আমার পাশে এসে বসলো। এত জায়গা থাকতে এখানেই বসতে হলো? তুমি একা খেলে খাবার হজম হবে না। আমি ডাক্তারের কাছে যাব। আমিই ডাক্তার। তুই তো সায়েন্সে ফেল। মিথ্যা কেন বলো? আমি কেবল তোর সাথে মিথ্যা বলি। মানে? মানে তোকে খোঁচাতে ভালো লাগে। সে হেসে ফেলল। ঠিক তখন সাব্বির দূর থেকে চিৎকার করে বলল, স্নেহা, তোমার জন্য চাটনি আনবো? না, লাগবে, ধন্যবাদ। আমি ফিসফিস করে বললাম, চাটনি না, নাটক। তুমি খুব হিংসুটে। আমি প্রোটেক্টিভ। এইটা হিংসা। এটাই ভালোবাসা। তুমি আবার সিরিয়াস হচ্ছ? ঠিক আছে, সিরিয়াস বাদ। এই সময় ডিজে আবার ঘোষণা দিল, পরবর্তী গান কাজিন স্পেশাল ডান্স। সব কাজিন উঠে দাঁড়ালো। নীরব, এবার আর তোর রেহাই নাই। আমি আহত সৈনিক। এইটা যুদ্ধ। স্নেহা আমার হাত ধরে টেনে তুলল। চলো। আমি নাচতে পারি না। তুমি পারো। আরে আমি সত্যি পারি না, পরে সবাই হাসাহাসি করবে। আমি আছি তো। এইটা কি থ্রেট? না, এইটা সাপোর্ট। মঞ্চে উঠেই আমি 2 পা ভুল স্টেপে ফেললাম। রাফি বলে উঠল, এটা নাচ না ভূমিকম্প? এইটা আমার স্টাইল। সবাই হেসে উঠল। শেষে ডিজে মাইক দিয়ে বলল, এই যে ওই ছেলেটা নীল পাঞ্জাবি, ওর জন্য সবাই একবার তালি দেন। আমি থমকে গেলাম। নীরব সেলিব্রিটি হয়ে গেছে। তোমাকে অনেক কিউট লাগছে। এটা অপমান না প্রশংসা? দুটোই। ডান্স শেষ হতেই আমি হাঁপাতে হাঁপাতে নামলাম। আমি ঘোষণা দিচ্ছি, আমি আর কোনোদিন নাচব না। এই ঘোষণা আগেও দিয়েছিলি। এইবার সিরিয়াস। আমি চেয়ার খুঁজতে লাগলাম। স্নেহা বলল, এইদিকে বসো। আমি গিয়ে বসলাম। রাফিব কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, নীরব, তুই বিয়ে কবে করবি? মানে? মানে তোর বয়স তো কম হলো না। দেরি আছে, আগে ক্যারিয়ার গড়ি। এইসব ফাঁকিবাজি কথা। স্নেহা, তোর কি প্ল্যান? আমি পড়াশোনা শেষ করব আগে, তারপর এসব নিয়ে ভাববো। পড়াশোনা করে শেষে তো বিয়ে করতেই হবে। আমি আর স্নেহা দুজনেই লজ্জায় পড়লাম। ঠিক তখনই মামাতো বোন তানিয়া চিৎকার করে বলল, আমি শিওর এই দুইজনের মধ্যে কিছু আছে। কি? আমি সব দেখেছি, চোখাচোখি, ফিসফিসানি, আলাদা দাঁড়ানো, সব। আজে বাজে বকিস না তো, মার খাবি। আচ্ছা আচ্ছা, আমি কিছু বললাম না, কিন্তু তোমাদের দুইজনের মুখের ভাষা আলাদা কথা বলছে। রাফি হেসে বলল, এটাই তো এন্টারটেইনমেন্ট। স্নেহা মুখ নামিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি বুঝলাম কথাটা ওর গায়ে লেগেছে। আমি হালকা রেগে বললাম, এসব কথা কি বলা অনেক প্রয়োজন? আরে মজা করছিলাম। মজা সব জায়গায় ভালো লাগে না। তানিয়া একটু অবাক হলো। ও সরি। আমি আর কিছু না বলে চেয়ার থেকে উঠে চলে যেতে লাগলাম। পেছন থেকে স্নেহা ডাকলো, নীরব ভাইয়া, দাঁড়াও। আমি থামলাম, কিন্তু ঘুরলাম না। স্নেহা কাছে এসে বলল, তুমি রেগে গেছো? না। জানি তুমি রেগে আছো। আমি দীর্ঘ শ্বাস ফেললাম। আমি শুধু এসব নাটক পছন্দ করি না। নাটক তো তুমি নিজেই করছো। আমি ওর দিকে তাকালাম। আমি কি করলাম? তুমি আমাকে নিয়ে কনফিউজড, আবার সবাই কিছু বললেও রেগে যাও। কারণ আমি চাই না কেউ তোর ব্যাপারে বাজে কথা বলুক। কিন্তু তুমি নিজেই তো কিছু পরিষ্কার করো না। আমি চুপ করে গেলাম। সে একটু নরম গলায় বলল, তুমি জানো সবাই যা বলছে সেটা আমার গায়ে লাগে। আমি জানতাম না এসব কিছু হবে। তুমি কখনো জানতে চাও না। এই কথাটা একটু শক্ত ছিল।
আমি বললাম, তাহলে তুই কেন কখনো বলিস না? আমি ভেবেছিলাম তুমি বুঝবে। আমি এত গুছিয়ে বলতে পারি না। এইটাই তো সমস্যা। তাহলে বল, কি বলবি? সে একটু থেমে গেল। চারপাশে মানুষের শব্দ, হাসি, গান সব ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে মনে হলো। তুমি আমাকে নিয়ে কি চাও নীরব ভাইয়া? এই প্রশ্নে আমি একেবারে থেমে গেলাম। আমি তো কিছু চাই না। এইটাই তোমার মিথ্যা। মিথ্যা না, ভয়। কিসের ভয়? তুই যদি ভুল বুঝিস। আর তুমি যদি কিছু না বলো আমি ভুল বুঝতেই থাকবো। আমি ওর চোখের দিকে তাকালাম। যদি বলি বুঝবি? অবশ্যই বুঝবো, তুমি শুধু বলো। আমি তোকে ভালোবাসি। এই প্রথম শব্দটা মুখ দিয়ে বের হলো। আমার নিজের কানে নিজের কথায় অদ্ভুত লাগলো। স্নেহা থমকে গেল। কি বললে? আমি তোকে ভালোবাসি, অনেক দিন ধরে। আমি জানি না এটা বলা কি ঠিক না ব্যাঠিক, কিন্তু এটা সত্য। তাহলে তুমি এতদিন শুধু আমাকে ঘুরিয়ে বেড়াচ্ছিলে? না, আমি নিজেকেই ঘোরাচ্ছিলাম। তুমি জানো তুমি আমাকে কতটা কনফিউজড করেছো। আমি ভাবতাম তুমি শুধু আমাকে ছোট বোনের মতোই দেখো। না, কখনোই না। তাহলে তুমি কখনো বলনি কেন? কারণ আমি তোর ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি। তুমি কি ঠিক করবে আমার ভবিষ্যৎ নিয়ে? আমি চুপ করে গেলাম। স্নেহা কাপা গলায় বলল, আমি ছোট না নীরব ভাইয়া। আমি জানি। তাহলে? আমি শুধু চাইছিলাম তুই প্রস্তুত হ, তোর পড়াশোনা শেষ হোক, তোর লাইফ সেট হোক। আর তুমি? আমি অপেক্ষা করছিলাম। স্নেহা একটু হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে কান্না লুকানো। তুমি এত ধৈর্যশীল কেন? কারণ তুই আমার কাছে গুরুত্বপূর্ণ। তুমি জানো তুমি যখন সাব্বিরকে দেখে রেগে গেলে আমার ভালো লেগেছিল। কেন? কারণ তখন মনে হয়েছিল তুমি আমাকে নিয়ে কেয়ার করো। আমি সবসময় করি। কিন্তু তুমি কখনো দেখাও না। আমি আজ দেখাচ্ছি। দেরি করে ফেলেছো। আমার বুকটা কেঁপে উঠল। মানে? মানে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছিলাম অনেক আগে। সত্যি? হ্যাঁ, কিন্তু তুমি কখনো কিছু বলনি। আমি ভাবলাম আমি ভুল ভাবছি। আমি বোকা। অনেক। যেই বোকামির কোনো ক্ষমা হয় না। তাহলে ক্ষমা কর। এত সহজ না। তাহলে আমি অপেক্ষা করব। আবার? হ্যাঁ, যত দিন লাগে। আমি পুরোপুরি রাগ করিনি, কিন্তু সহজে মাফও করব না। ঠিক আছে, সমস্যা নেই। তুমি কি করবে? প্রতিদিন একটু একটু করে প্রমাণ করব কি প্রমাণ? যে আমি শুধু ফিল করি না, আমি দায়িত্বও নিতে পারি। ঠিক আছে, আমিও দেখব কতটুকু দায়িত্ব সামলাতে পারো। আমি আর স্নেহা পাশাপাশি হাঁটতে হাঁটতে আবার ভিড়ের মধ্যে ঢুকলাম। কিন্তু আগের মতো আর কিছুই আগের মতো ছিল না। আমাদের দুজনের মাঝখানে যে অদ্ভুত অদৃশ্য দেওয়ালটা ছিল, সেটা যেন একটু সরে গেছে। আমি কথা বলছিলাম না, স্নেহাও না, কিন্তু নীরবতার ভেতর আর অস্বস্তি ছিল না, ছিল শান্তি। স্নেহা ফিসফিস করে বলল, এখন কেউ কিছু বুঝলে ঝামেলা হবে। আমিও তাই ভাবছিলাম। তাহলে? আপাতত আমরা নর্মাল থাকব। মানে তুমি আমাকে আর চোখ দিয়ে খুন করবে না? চেষ্টা করব না করতে। আর তুমি সাব্বিরকে দেখলেই রেগে যাবে না তো? এটার গ্যারান্টি দিতে পারবো না। আমরা কি এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? তোর যা ভাবার ভাব, আমি শুধু জানি তুই আমার, ব্যাস, আর কিছু শুনতে চাই না। এইটা কি ফেসবুক স্ট্যাটাস? না, এটা হৃদয়ের স্ট্যাটাস। বিয়ের অনুষ্ঠান শেষ হলো, সবাই যার যার বাড়িতে চলে গেলাম। স্নেহা আবার পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল, আমি নিজের কাজে। মাঝে মাঝে কথা হতো। পড়াশোনা কেমন চলছে? চলছে। তুমি কেমন আছো? তোর অপেক্ষায়। নাটক কম করো। সত্যি বলছি। সে হেসে দিত। এইভাবে মাস কেটে গেল। কেউ জানলো না, কেউ বুঝলো না, কিন্তু আমাদের দুজনের ভেতরে একটা সম্পর্ক গড়ে উঠছিল। একদিন আম্মু বললেন, নীরব, তুই স্নেহার খোঁজখবর একটু বেশিই রাখিস না?
আমি একটু ঘাবড়ে গেলাম। মানে, ও তো আমার কাজিন। শুধু কাজিন? আমি চুপ করে গেলাম। আম্মু কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তুই যদি সিরিয়াস হস আমাকে আগে বলবি। আমি মাথা নেড়ে দিলাম। সে রাতে স্নেহাকে বললাম, আম্মু সন্দেহ করছে আমাদের নিয়ে। ভয় পাচ্ছ? না, প্রস্তুত হচ্ছে। তুমি শুধু ঠিক থেকো। 6 মাস পর স্নেহার পরীক্ষা শেষ হলো। আমি আম্মুর সামনে বসে বললাম, আমি স্নেহাকে পছন্দ করি। কবে থেকে? অনেক দিন। তুই কি সিরিয়াস? একদম। স্নেহা জানে? জানে। সে কি বলে? সে রাজি। আম্মু একটা দীর্ঘশ্বাস ফেললেন। সমাজ কি বলবে জানিস? জানি। তুই সামলাতে পারবি? চেষ্টা করব। চেষ্টা না, নিশ্চিত হতে চাই। আমি নিশ্চিত। আম্মু আমার মুখের দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। তারপর বললেন, ঠিক আছে, তাহলে তোর সবার সাথে কথা বলতে হবে। আমার বুকের ভেতর হালকা কাঁপুনি নিয়ে বললাম, কখন? আগে স্নেহার মতামতটা আবার নিশ্চিত করি। আরও বললেন, মেয়ের ইচ্ছা না থাকলে আমি একদমই এগোবো না। আমি বললাম, ও রাজি আছে। তবুও আমি নিজে শুনতে চাই। 2 দিন পর আমরা আবার নানু বাড়ি গেলাম। কোনো অনুষ্ঠান না, কোনো ভিড় না, শান্ত দুপুর। আম্মু স্নেহাকে আলাদা করে বসালেন। স্নেহা মা, তুই যা পড়াশোনা শেষ করেছিস ভালো লাগছে। এখন একটা কথা জিজ্ঞেস করব, খারাপ লাগলে বলবি। স্নেহা একটু লাজুক হয়ে বলল, বলুন খালামণি। নীরবকে নিয়ে তোর কোনো ভাবনা আছে? স্নেহা 1 সেকেন্ড তাকিয়ে রইল। তারপর মাথা নিচু করে বলল, আছে। জোর করে কিছু বলছিস? না। তাহলে তুই নিশ্চিত? জি। ঠিক আছে, তাহলে আমরা বড়দের সাথে কথা বলবো। স্নেহা লজ্জায় লাল হয়ে গেল। সে সন্ধ্যায় মামা মামি খালা খালু নানু আম্মু সবাই বসল। আম্মু বললেন, আমরা নীরব আর স্নেহার ব্যাপারে কথা বলতে চাই। ওরা একে অপরকে পছন্দ করে এবং বিয়ে করতে চায়। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি দুজনকে এক করে দেওয়ার। আম্মুর কথা শুনে প্রথমে সবাই একটু অবাক হলেও কেউ কোনো বাধা দেয়নি, কারণ সবাই আম্মুর সিদ্ধান্ত নিয়ে অটল। সবশেষে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক হলো। বিয়ের প্রস্তুতি শুরু হলো। ঘর সাজানো, কেনাকাটা, কাপড় চোপড় সব কিছু খুব সাদামাটা কিন্তু সুন্দর। তানিয়া একদিন এসে বলল, স্নেহা, তোর বিয়ের শাড়ি লাল না মরুন? লাল। ক্লাসিক। আমি পাশে দাঁড়িয়ে বললাম, আমি কি পরব? তুমি যেটাই পড়ো, তোমাকে এমনিতেই বর লাগবে। এটা প্রশংসা না অপমান? পরিস্থিতি অনুযায়ী। রাফি এসে বলল, আচ্ছা, তোদের কাকে কি বলে রাখবো? মানে তোকে দুলাভাই ডাকবো নাকি স্নেহাকে ভাবি? যা তোদের মন চায় ডাক, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা নীরব, তুই নার্ভাস? না তো। তাহলে তোর কপাল ঘামছে কেন? গরমে। গরম না, এটা ভালোবাসার জ্বর। বিয়ের আগের রাতে স্নেহা মেসেজ দিল, ঘুম আসছে না। আমারও না। কাল জীবন বদলে যাবে। জীবন না, শুধু স্ট্যাটাস বদলাবে। বিয়ের দিন সকালটা অদ্ভুত শান্ত ছিল। আকাশ পরিষ্কার, বাতাস নরম, ঘর জুড়ে ফুলের গন্ধ। আমি সাদা পাঞ্জাবি আর লাল শেরওয়ানি পরেছি। রাফিব আমার কলার ঠিক করে দিচ্ছে। এখন তুই শুধু অফিসার না, স্বামী পদবিটাও পেতে যাচ্ছিস। এই পদটা কি প্রমোশন? লাইফ টাইম পোস্টিং। আর ইউ রেডি? জন্ম থেকেই। সবশেষে আমাদের বিয়ে সম্পন্ন হলো। সবাই অনেক খুশি। সব শেষ হলে স্নেহা আমার পাশে দাঁড়ালো। এখন আমি তোমার কি? আমার ঘরওয়ালি। আগে কি ছিলাম? আমার স্বপ্ন। স্বপ্ন মানে আমাকে সবসময় কেয়ার করতে হবে, তাই না? আমি হাত বাড়িয়ে ওর কানের পেছনে হালকা ঠাট্টা করলাম। হ্যাঁ, আজ থেকে আমাদের জীবন একসাথে হাসি আর মজার সঙ্গে কাটবে। শেষ পর্যন্ত বোঝা গেল
ভালোবাসা সবসময় বড় বড় কথায় হয় না। কখনো তা শুরু হয় একটা হিংসুটে রাগ থেকে, কখনো একটা না বলা সত্য থেকে, আর কখনো ভাইয়া শব্দটার ভেতরে আটকে থাকা নিঃশ্বাস থেকে। নীরব আর স্নেহার গল্পটা ছিল অপেক্ষার, ভুল বোঝাবুঝি, লজ্জা, ভয় আর সমাজের কথার ভেতর দিয়েও দুজন মানুষ ধীরে ধীরে শিখেছে ভালোবাসা মানে কেবল ফিল করা না, ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া, পাশে দাঁড়ানো আর শেষ পর্যন্ত হাতটা ধরে রাখা। আজ সেই খালাতো বোনই যখন রোমান্টিক বউ, তখন বোঝা যায় সম্পর্ক বদলালেও ভালোবাসার মূল জিনিসটা বদলায় না, শুধু নাম বদলায়, আপন মানুষটা একই থাকে। গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দিন আপনার ভালো লাগা। কমেন্ট করে বলুন নীরবের আমি তোকে ভালোবাসি নাকি স্নেহার আমি রাজি, কোন মুহূর্তটা আপনার সবচেয়ে প্রিয়। আর এমন আরও মিষ্টি রোমান্টিক ভয়েস লাভ স্টোরি শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।